বাঁধের দিকে। মছলন্দপুর গ্রামের অনেক লোকজন জমায়েত হয়েছিল বাঁধের কাছে। মাটি কেটে বস্তায় ভরে সেগুলো দিয়ে ফাটল মেরামত করতে চেষ্টা করছিল। সোমনাথ আর সুদীপ তাদের সাথে যোগ দিল। মনে হয় বন্যার কবল থেকে আমাদের গ্রামকে আর বাঁচানো গেল না রে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, শেষ অব্দি লড়ে যাব। নদীর জল ক্রমশ বাড়তে থাকে। তীব্র ক্রোধে যেন বিপুল জলরাশি ফুঁসছে। শেষ রক্ষা আর করা গেল না। বাঁধের একটা অংশ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করলো গ্রামের ভিতর। ওরে সর্বনাশ হয়ে গেছে রে, নদীর বাঁধ ভেঙে গেছে, পালা সবাই পালা, বান আসছে। হুড়মুড় করে সবাই ছুটে পালাতে লাগলো বাড়ির দিকে। বাড়িতে ফিরে হাতের কাছে যা কিছু ছিল তার মধ্যে থেকে যে যতটা পারল নিয়ে পরিবারের সঙ্গে উঁচু জায়গার সন্ধানে চলে যেতে লাগলো। কিন্তু বানের জল তেড়ে সবকিছু ভেসে যেতে লাগলো। মাটির বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কত মানুষ, কত গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসাব রইল না। কয়েক ঘন্টার মধ্যেই পুরো গ্রাম ডুবে গেল। গ্রামের পাকা স্কুল বাড়ির ছাদে আশ্রয় নিল অনেকে। গ্রামের বড় লোকেরা তাদের নিজস্ব নৌকা নিয়ে সুরক্ষিত জায়গায় চলে গেল। সোমনাথ আর সুদীপ পরিবারের সঙ্গে স্কুল বাড়িতেই আশ্রয় নিয়ে নিল। যেদিকে চোখ যায় শুধু ঘোলা জল থই থই করছে। বড় বড় গাছের মাথাগুলো শুধু জেগে আছে। সোমনাথ কলা গাছ কেটে একটা ভেলা তৈরি করে রেখেছিল। সেটাকে জলে ভাসিয়ে সে সমস্ত উঁচু জায়গায় মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে যাচ্ছিল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। জল কমবার কোনো লক্ষণ দেখা গেল না। এদিকে সরকারি ত্রাণ সাহায্যও এসে পৌঁছায়নি। চল সুদীপ, ভেলা নিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি ত্রাণের সামগ্রী কোথাও এলো কিনা। আমাদের কাছে খাবার দাবারের যা রসদ ছিল সবই তো ধীরে ধীরে কমে আসছে। দেখি ফিরে আসার পথে কিছু মাছ ধরতে পারি কিনা। হ্যাঁ, ঠিকই বলেছিস। কতদিন এই নরক যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। একটা লম্বা বাঁশের লগি দিয়ে ভেলা বাইতে লাগলো সোমনাথ। সুদীপ ভেলার ওপর বসে রইল। মাছ ধরার জাল তারা সঙ্গে নিয়েছে।